প্রিয় ছাত্রছাত্রী, লক্ষ্যভেদ চ্যানেলে তোমাদের প্রত্যেকটি স্বাগত, যেটা লক্ষ্যে অবিচল থাকে। তো আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের যে লেখা টপিকটা আমরা আগের দিন শুরু করেছিলাম, এর ইন্ট্রোডাকশন তোমাদের আগের ক্লাসে দেওয়া আছে। তো আজকে আমরা সেই আগের দিন যে দুটো প্যারা পড়ানো হয়েছে তার সামারি বা সাবস্টেন্স যাই বলে না করে সেটা একটু তাড়াতাড়ি সামাপ করে নেবো আজকে নতুন টপিক পড়াতে যাওয়ার আগে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা একটা সেতুর মতো কাজ করবে। এই টপিকে আমরা দেখতে পাচ্ছি একজন নামবিহীন জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার, তিনি তার যে পসরা বা তার যে ব্যবসায়িক যে মানে কি বলবো সাজ সরঞ্জাম সেগুলো নিয়ে বসবেন। তিনি বসেন কিভাবে? প্রতিদিন নিয়মিত পাংচুয়ালি মিড ডে, একদম ঘড়ি ধরে বা নিয়মিত মধ্যাহ্ন দুপুরে বা দুপুর বেলায়, মধ্যাহ্ন দিনের মাঝখান সময় মানে আমরা দুপুর বেলা বলি, সেই ঠিক দুপুর বেলায় তিনি তার ব্যবসায়িক সরঞ্জাম নিয়ে বসেন। যারা জ্যোতিষী তাদের ব্যবসায়িক সরঞ্জাম এখানে বলা আছে যে কি 12টা মতো করি, এর ডজন অফ কাউরি সেলস বলা আছে 12টা করি। আর কি দেওয়া আছে না, একটা 4 কোনা কাপড়ের টুকরো যার মধ্যে হিচিপিচি আঁকা দুর্বোধ্য, যেগুলো সহজে বোঝা যায় না এমন কিছু সব ঘর, এবং তার কপালটা পবিত্র ছাই দিয়ে লেপা বা পবিত্র ছাই আঁকা, তার উপরে সিঁদুরের একটি দাগ। তার দৃষ্টি শক্তি ছিল প্রখর দৃষ্টি শক্তি, এবং এই প্রখর দৃষ্টি শক্তিকে তার যারা সাদা মাটা যারা ক্লায়েন্ট বা খরিদ্দার তারা ভাবতে গিয়ে কি এই প্রখর দৃষ্টি শক্তিটাই হচ্ছে হয়তো তার ভবিষ্যৎবাণী বলতে পারার ক্ষমতা। এটাতে তারা খুব খুশি হতেন তার এই দৃষ্টি শক্তির প্রতি, এবং তার এই অ্যাপিয়ারেন্সটাকে, তার এই শারীরিক যে কি বলবো দর্শনটাকে, এই শারীরিক যে দেখনদারি এটাকে বাড়িয়ে দিয়েছিল গিয়ে কি তার আরেকটি জিনিস, সেটা হলো কি একটি পাগড়ি, টারবান মানে হচ্ছে কি পাগড়ি। পাগড়িটার রং কেমন ছিল? গেরুয়া, স্যাফরন কালার। তো সেই গেরুয়া রঙের পাগড়িটা তার মাথায় যেটা তিনি পরেছিলেন, তার এই জ্যোতিষীর লুকটাকে, জ্যোতিষী যে দেখনদারিটাকে আরো বেশি মাত্রায় বাড়িয়ে দিয়েছিল। সেখানে একটা সুন্দর কথা আছে, তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার এই যে দর্শনধারী, এটা কিন্তু কি না, এটা যদি ব্যাহতও হয় সাধারণ মানুষের দৃষ্টিকে আকর্ষণ করতে, তাহলে তার এই গেরুয়া রঙের পাগড়িটা কিন্তু কখনোই ব্যাহত হবে না বা কখনোই ফেলিয়ার হবে না। কেন ফেলিয়ার হবে না? এই গেরুয়া রঙের পাগড়িটাই কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিটাকে আকর্ষণ করে নিয়ে আসবে। আমাদের একটা খুব সুন্দর প্রবাদ আছে যে পেহেলে দর্শনদারি তবে হবে গুণ বিচারী, মানে তোমার যদি দর্শনটা ঠিকঠাক হয় এটা আগে দরকার, তারপরে তোমার গুণ কি আছে না আছে সেটা কিন্তু পরে বিচার্য বিষয়, ঠিক কিনা? কারণ আমরা যেমন টাই পরে ভিক্ষা করতে গেলে, জিন্স প্যান্ট পরে ভিক্ষা করতে গেলে কিন্তু কেউ আমাদের ভিক্ষা দেবে না। ভিক্ষা করতে গেলে আমাদের ভিক্ষারি পোশাকে কিন্তু ছেঁড়া, নোংরা, ময়লা যে পোশাকটা পরলে মানুষের মনের মধ্যে একটা মায়া, মমতা জন্মাবে, তাই তো? তাহলে যে আমি যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশার সঙ্গে মানানসই কিন্তু পোশাকটা হতে হবে। ইনি যেহেতু জ্যোতিষী, তাই জ্যোতিষীর সঙ্গে মানানসই পোশাক, ওই পোশাকটা হচ্ছে কি মাথায় একটা পাগড়ি, কপালে সুন্দর একটা ছাই এবং তিলক। আমরা এই জায়গাতে শেষ করেছিলাম, আজ আমরা নতুন প্যারাটা শুরু করছি। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজন তার প্রতি আকর্ষিত হতো, আকৃষ্ট হতো। অ্যাট্রাক্ট মানে কি? আকর্ষণ অনুভব করা, তাই তো? পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজন তার প্রতি আকর্ষিত হতো। অ্যাজ, ঠিক যেমনটা বিজ আর অ্যাট্রাক্টেড, বিজ মানে কি? মৌমাছিগুলি। বিজ আর অ্যাট্রাক্টেড, মৌমাছিগুলি আকর্ষণ অনুভব করত টু কসমস অর ডালিয়া স্টকস। কসমস মানে হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ফ্লাওয়ার, এক ধরনের একটি ফুল। আর ডালিয়া তো বুঝতেই পারছিস, ডালিয়াটা হচ্ছে এক ধরনের ফুল। মৌমাছিগুলো যেমন বা মৌমাছিরা যেমন ডালিয়া ফুল, কসমস ফুল এরকম ফুলের প্রতি আকর্ষণ অনুভব করে মধু পান করার আশায় ছুটে যায়, ঠিক তেমনি কি মানুষজন এই জ্যোতিষটার প্রতি কি আকর্ষণ অনুভব করত, যেন এর মধ্যে কিছু একটা ক্ষমতা আছে ভবিষ্যৎবাণী করার। যেমন ফুলের মধ্যে মধু থাকার জন্যই মৌমাছিগুলো ছুটে যায়, ঠিক তেমনি হয়তো এই মানুষটার মধ্যে ভবিষ্যৎবাণী করার কিছু ক্ষমতা আছে, তাই মানুষগুলো তার কাছে দল বেঁধে ছুটে যেত। এই সেন্টেন্সটা কিন্তু তোকে দিয়ে দিয়ে বলতে পারে যে এই সেন্টেন্সটা কিসের উদাহরণ। দেখ, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস, তাই তো? প্যাসিভ ভয়েস। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড,
মানুষেরা আকর্ষিত হতো টু হিম, তার প্রতি। তাহলে এখানে আর একটা প্রশ্ন হতে পারে যে এই গদ্যে উল্লিখিত দুটি ফুলের নাম কি? একটা হচ্ছে কসমস, একটা হচ্ছে ডালিয়া। চলো, হি স্যাট আন্ডার, হি বলতে গিয়ে কে? জ্যোতিষীটা। জ্যোতিষীটা বসতো কোথায়? আন্ডার দ্য বাউ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি। আন্ডার মানে নিচে, দ্য বাউ মানে শাখা পোশাখা বা ডালপালা, ব্রাঞ্চেস অফ এ ট্রি, একটা গাছের ডালপালা বা শাখা পোশাখা। অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, স্প্রেডিং মানে কি? ঝাঁকড়া মাগড়ো, ডালপালাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এমন ঝাঁকড়া মাগড়া। ট্যামারিন ট্রি, ট্যামারিন ট্রি মানে তেঁতুল গাছ। হুইচ ফ্ল্যাঙ্ক, যার পাশে অবস্থিত ছিল, যে তেঁতুল গাছটার পাশ দিয়ে চলে গেছে, এ পাথ একটা রাস্তা, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, লাইনটা আন্ডারলাইন করে, যার পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, সে রাস্তাটা গেছে কোথায়? রানিং থ্রু দ্য মানে কি? চলে গেছে মধ্য দিয়ে, কি না? দ্য টাউন হল পার্ক। টাউন হল পার্ক হচ্ছে একটা পার্কের নাম। তাহলে জ্যোতিষীটা কোথায় বসতো? একটি ঝাঁকড়া মাগড়া তেঁতুল গাছের নিচে বসতো। তেঁতুল গাছের পাশ দিয়ে কি চলে গেছে? একটি রাস্তা। রাস্তাটা কোথায় গেছে? টাউন হল পার্ক, সেই টাউন হল পার্কের দিকে। আমি আরেকবার রিপিট করছি, হি স্যাট আন্ডার দ্য বাউ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, জ্যোতিষীটা বসতেন ডালপালা মেলা একটি তেঁতুল গাছের নিচে, হুইচ ফ্ল্যাঙ্ক, যার পাশ দিয়ে, এ পাথ রানিং থ্রু, একটি পথ চলে গেছে, থ্রু দ্য টাউন হল পার্ক, টাউন হল পার্কের মধ্য দিয়ে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এই জায়গাটা হচ্ছে একটি উল্লেখযোগ্য জায়গা। এই জায়গাটা হচ্ছে গিয়ে কি? একটি অসাধারণ জায়গা। কেন? যে তেঁতুল গাছের নিচটায় যেখানে জ্যোতিষীরা বসতেন, সেই জায়গাটা কিন্তু উল্লেখযোগ্য জায়গা, কারণটা বলছিলেন। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা ছিল একটি অসাধারণ জায়গা। ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক দিয়ে জায়গাটিকে উল্লেখযোগ্য বা অসাধারণ বলছে কি কারণে? না বিভিন্ন কারণে। বলবে একে একে। এ সার্জিং ক্রাউড, একটি উপচে পড়া ভিড়। সার্জিং মানে হচ্ছে গিয়ে কি? উপচে পড়া, ক্রাউড মানে ভিড়। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং, একটি উপচে পড়া ভিড় সব সময় কি? মুভ মানে কি? নড়াচড়া করা, আপ অ্যান্ড ডাউন মানে যাতায়াত করতো। মুভিং আপ অ্যান্ড ডাউন, একটি উপচে পড়া ভিড় সর্বসময় যাতায়াত করতো। দিস ন্যারো রোড, এই সংকীর্ণ সরু রাস্তা ধরে। ন্যারো মানে কি? সংকীর্ণ, চওড়া নয় এমন, বুঝছে? রোড মানে হচ্ছে রাস্তা। মর্নিং টিল নাইট, মর্নিং মানে সকালবেলা, আর নাইট মানে রাত্রিবেলা। টিল মানে পর্যন্ত, ফ্রম মর্নিং টিল নাইট বা ফ্রম মর্নিং টু নাইট, মানে এই সরু রাস্তা দিয়ে এক গাদা মানুষের ভিড়, প্রচুর সংখ্যক মানুষ এদিকে কি করতো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাতায়াত করত। এ ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন রকমের ব্যবসা। ট্রেড মানে কি? ব্যবসা। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস, বিভিন্ন রকমের ব্যবসা এবং পেশা সঙ্গে যুক্ত। পেশা মানে ওই ব্যবসা বাণিজ্য বা দোকানদারি আমরা বলতে পারি, বুঝেছিস? এখানে ট্রেডস অ্যান্ড অকুপেশন বলতে গিয়ে কি? ব্যবসা বাণিজ্যই বলবো। অকুপেশন শব্দটার মূল অর্থ হচ্ছে পেশা, কিন্তু এখানে দোকানদারি অর্থে ব্যবহার করা হয়েছে। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন, বিভিন্ন রকমের ব্যবসা এবং পেশার সঙ্গে যুক্ত লোকেরা, ওয়াজ রিপ্রেজেন্টেড, এখানে পসরা সাজিয়ে বসতো, প্রতিনিধিত্ব করত, ব্যবসা করত। অল অ্যালং ইটস ওয়ে, এই রাস্তাটার গা বরাবর। এবারে কি কি ব্যবসা? বিভিন্ন রকমের ব্যবসা এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত লোকেরা এই রাস্তার গায়ে দোকান সাজিয়ে বসতো, তারা ব্যবসা করতো। ব্যবসাগুলো কি কি? জায়গাটা আন্ডারলাইন করবি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা, তাই তো? কোন কোন পেশার লোক আছে এখানে? মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতারা। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, সেলার্স মানে বিক্রেতা বা ব্যবসাদার। কিসের ব্যবসাদার? অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, স্টোলেন মানে চুরি করে আনা, হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক মানে হচ্ছে তোর আমাদের গিয়ে কি? লোহার লক্করের যে জিনিসপত্র, বুঝেছিস? বিভিন্ন লোহার লক্করের জিনিসপত্র, চুরি করে আনা লোহার লক্করের জিনিসপত্রের ব্যবসাদার। ম্যাজিশিয়ানস, যারা বিভিন্ন জাদু খেলা দেখায় তারা। এবং অ্যাবাবল, সর্বোপরি, অ্যান অক্সিনিয়ার, অক্সিনিয়ার মানে নিলামদার, যারা নিলাম করে, যে কোনো
মালপত্র নিলামে বিক্রি করে। এবং অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লথ, চিপ মানে কি সস্তা, ক্লথ মানে জামা কাপড়, সস্তা দরে বিক্রি করা যারা জামা কাপড়, সেই সস্তা দরে বিক্রি করা জামা কাপড়ের যারা ব্যবসাদার তারা। হু ক্রিয়েটেড এনাফ ডিন, যারা সৃষ্টি করত পর্যাপ্ত হই হট্টগোল, ডিন মিনস হচ্ছে গিয়ে কি হইচই, হই হট্টগোল, অল ডে সমস্ত দিন ধরে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সমস্ত শহরের মানুষগুলোকে আকর্ষণ করার জন্য, সমস্ত শহরের মানুষগুলোকে আকৃষ্ট করার জন্য। তেঁতুল গাছের নিচে যে জায়গাতে আমাদের জ্যোতিষীটা বসতো, তা ওই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে টাউন হল পার্কের দিকে, সেই রাস্তার গায়ে বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন ব্যবসার মানুষ দোকান দিয়েছিল। কি কি পেশার মানুষ দোকান দিয়েছিল? যেমন ওষুধের দোকান, চুরি করে আনা লোহা লক্করের দোকান, আর হচ্ছে গিয়ে কি সস্তা দামের যে জামা কাপড় বিক্রেতা, সেই সস্তা দামের জামা কাপড়ের দোকান বুঝছে। এই সমস্ত লোকেরা সারাদিন ধরে কি চিৎকার চেঁচামেচি করতো, ঠিক কিনা? দেখবি বাজারের পাশ দিয়ে পেরিয়ে গেলে দেখবি, তুই যে কোনো বাজারের পাশ দিয়ে পেরিয়ে যা, কেউ তো সবজি নিয়ে বসেছে, কেউ মাছ নিয়ে বসেছে, কেউ ডিম নিয়ে বসেছে, বিভিন্ন জনের বিভিন্ন রকমের ডাক, হ্যাঁ আসুন আসুন আসুন, 5 টাকা 5 টাকা 5 টাকা, বিভিন্ন রকম। আবার মেলাতে গেলে দেখি হরেক মাল 10 টাকা, দিদি ভাই দাদা ভাই আসুন, হরেক মাল 10 টাকা, বিক্রিত মাল হরেক মাল 5 টাকা, বিভিন্ন যেগুলো হয়। মানে যে যেমন দোকানদার সে কিন্তু কি করে নিজস্ব দোকানের মালপত্রগুলোকে সেল করার জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে। এই যে চিৎকারটা গোটা শহরের মানুষগুলোকে আকৃষ্ট করতে যায়, এখানে এসো, তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যাও। তো এই সমস্ত কারণে তেঁতুল গাছের নিচটা এবং রাস্তার গাটা কি ছিল, একটা সুন্দর জায়গা। এতদূর বোঝা গেছে। নেক্সট টু হিম, সেই জ্যোতিষীটার ঠিক পরে, নেক্সট মানে পরে, টু হিম তা, এখানে হিম বলতে জ্যোতিষী, জ্যোতিষীটা যে তেঁতুল গাছের নিচে বসতো তার ঠিক পাশটাতে কি হতো বা কি ছিল, ইন ভোসিফেরাসনেস কেম এ ভেন্ডর। ভোসিফেরাস মানে কি? ভোসিফেরাসনেস মানে তীক্ষ্ণ চিৎকার করা বা তীক্ষ্ণ চিৎকারকারী কণ্ঠস্বর, চিৎকার করতো, আওয়াজ করতো। কেম এ ভেন্ডর, সেখানে আসতো কি একটা ভেন্ডর মানে কি ফেরিওয়ালা, অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, ফ্রাইড মানে কি ভাজা, গ্রাউন্ড নাটস মানে কি চীনা বাদাম। তাহলে জ্যোতিষীটার ঠিক পাশেই কে আসতো না, একটা ফেরিওয়ালা, তিনি কি বিক্রি করতেন? ভাজা চীনা বাদাম। ঠিক বলছিস? শুধু কিন্তু চীনা বাদাম নয়, ভাজা চীনা বাদাম। এই বছর 2 আগে সেই ভুবন বাদ্য করে একটি গান ভাইরাল হয়েছিল, শুনে বুঝছিস কি? হাতে শাঁকা কি যেন, হাতে চুড়ি 5 টাকা দাম, নিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। এখানে কিন্তু কাঁচা বাদাম নয়, কিন্তু এখানে কি বাদাম, এখানে ভাজা বাদাম, ফ্রাইড গ্রাউন্ড নাটস, ভাজা চীনা বাদাম। তাহলে জ্যোতিষীটার ঠিক পাশেই একজন ব্যক্তি, একজন ফেরিওয়ালা বা একজন ভেন্ডর কি বিক্রি করতো? ভাজা চীনা বাদাম বিক্রি করতো। এই যে যেমন বিক্রি করবে, সে তো তার নিজের মালটা যাতে সেল হয় তাদের তার জন্য চিৎকার করবে। কারণ ভোসিফেরাসনেস মানে কি চিৎকার করা, তীক্ষ্ণ কণ্ঠস্বরে আওয়াজ করা। তারপর দেখ, হু গেভ হিজ ওয়ার, যে দিয়েছিল তার পণ্য দ্রব্য সমূহকে। এখানে দেখ ওয়ার শব্দটা অর্থ WARE, ওয়ার। পণ্য দ্রব্য মানে যে জিনিসগুলো বিক্রি করা হয়। তাই যে লোকটা বাদাম বিক্রি করছে তার পণ্য দ্রব্য কি? তার পণ্য দ্রব্য বাদাম। তিনি ভাজা বাদাম বিক্রি করছেন, তার পণ্য দ্রব্য হচ্ছে গিয়ে কি ভাজা বাদাম। তিনি তার ভাজা বাদামগুলির নিত্য নতুন কি করতেন? নামকরণ করতেন। এখানে হু গেভ হিজ ওয়্যার, যিনি তার পণ্য দ্রব্য সমূহগুলিকে দিতেন এ ফ্যান্সি নেম, একটি অভিনব নাম, একটি আকর্ষণীয় নাম। ফ্যান্সি মানে অভিনব। ইচ ডে, প্রত্যেক দিন। কিরকম? কলিং ইট, দাগ দেখানটা, বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন তিনি তার ভাজা বাদামের নাম দিচ্ছেন গিয়ে কি বোম্বে আইসক্রিম। আসুন দাদা, আসুন আসুন আসুন, বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম। মানুষজন তো হতভম্ব হচ্ছে, বোম্বে আইসক্রিম, বোম্বাই থেকে আইসক্রিমটা কিনে নিয়ে এসছে হয়তো, কিন্তু ওটা আদৌ আইসক্রিম নয়, ওটা কি ভাজা বাদাম। ভুবন বাদ্য করেছিল কাঁচা বাদাম, আর এই ছোকরা হচ্ছে ভাজা বাদাম। তিনি তার ভাজা বাদামের নাম দিচ্ছে বিভিন্ন দিন বিভিন্ন রকম। একদিন বলছে গিয়ে কি বোম্বে আইসক্রিম, হ্যাঁ, বা বোম্বাই আইসক্রিম। এন্ড অন দ্য নেক্সট ডে, এবং পরের দিন কি নাম দিচ্ছে? ডেলি আমন, মানে দিল্লি কা
আমন। আমন মানে কি? এটাও একটা এক ধরনের বাদাম, তাই তো? তাহলে একদিন বলছে কি কি বোম্বাই আইসক্রিম, তারপরের দিনে বলছে কি ওটা পুরনো হয়ে গেছে হয়তো, তারপরের দিনে বলছে কি কি না দিল্লি আমন। এন্ড অন দ্য থার্ড, এবং তৃতীয় দিনে কি নাম দিচ্ছেন ভাজা বাদামটা? রাজাস ডেলিকেসি, রাজার রাজভোগ। রাজা মানে রাজার আর কি, আর ডেলিকেসি মানে কি? রাজভোগ, রাজার রাজভোগ। মানে এমন নিত্য নতুন নাম দিয়ে ডাকছে যেটা পাবলিক গুলো না এসে পারবে। ঠিক আছে, কি রাজার রাজভোগ জিনিসটা কি বলে, আর বোম্বাই আইসক্রিম জিনিসটা কি বলে, ঠিক আছে? তাহলে তিনি নিত্য নতুন ভাবে তার পণ্য দ্রব্যের নাম দিতেন। প্রথম দিন যদি বলে তাহলে প্রথম দিন কি নাম দিচ্ছেন? প্রথম দিন নাম দিচ্ছিলেন হচ্ছে কি আমাদের বোম্বাই আইসক্রিম, দ্বিতীয় দিন দিল্লি আমন, আর হচ্ছে তৃতীয় দিনের দিনে রাজার ডেলিকেসি, এন্ড সো অন এন্ড সো ফোর্থ। এবং সো অন মানে ইত্যাদি, মানে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখানে 2 দিনের বা 3 দিনের নামটা বললো, সপ্তাহে 7 দিন। আর হয়তো আরো অনেক রকমের তার নাম ছিল। আমরা যখন ছোট ছিলাম বুঝলি, আমাদের সময়তে ওই পাড়া দিয়ে যখন আইসক্রিম ওয়ালারা বিক্রি করতে যেত, তখন ওই আইসক্রিমের দাম ছিল 20 নয়া, আমরা 20 নয়া বলতাম। তো তখন তারা যখন আইসক্রিম বিক্রি করতো, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আকর্ষণ করার জন্য কবিতার মতো করে তারা চিন্তা করতো। কি বলতো? নাকে সর্দি, জিভে ঘা, ডাক্তার বলেছে আইসক্রিম খা। মানে সাদা অবস্থাতে তো খেতে পাবি তুই, যদি সর্দি নাও করে, যদি নাক দিয়ে সর্দি ঝরে, জিভে ঘা হয়ে যায় ঠান্ডায়, তবু ডাক্তার বলছে আইসক্রিম খা। তার মানে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে একটা আকর্ষণ করার একটা কৌশল। তখন বাড়িতে গিয়ে আমরা সব বলতাম, তো দাদুর কাছে, ঠাকুমার কাছে, মা বাবার কাছে গিয়ে তারা পয়সা পয়সা দেওয়া আইসক্রিম খাবো, তাই তো? তাহলে কি হলো না, যদি ফ্রেশ থাকে, শরীর খারাপ না হয়, তবু তাকে আইসক্রিম কিনে দিতে হবে। আর যদি শরীর খারাপ হয়, যদি বাবা মা বলে তো নাক দিয়ে সর্দি হচ্ছে, এখন আইসক্রিম খেতে মানে জ্বর হচ্ছে, মুখ কেন ওই আইসক্রিম বলে বলছে নাকে সর্দি, জিভে ঘা, ডাক্তার বলছে আইসক্রিম খা। তুমি এইরকম করে চিৎকার করে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আকর্ষণ করতো। ঠিক তেমনি এবারটাও রাজাস ডেলিকেসি, বোম্বাই আইসক্রিম, দিল্লি জামন, এরকম প্রতিদিন একটা 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 করে নাম দিয়ে তিনি তার ভাজা বাদাম বিক্রি করতেন। And people, এবং মানুষজন ফ্লোক টু হিম, তার চারদিকে দল বেঁধে ভিড় করে থাকতো। ফ্লোক মানে কি? দল বেঁধে ভিড় করে থাকতো। ওই যে আকর্ষণ আকর্ষণ নাম দিচ্ছে, দেখে তো জিনিসটা কি হচ্ছে, একবার গিয়ে মানুষজন তার পাশে গিয়ে ভিড় জমাতো। এখানে ফ্লোক শব্দ অর্থ কি? ঝাঁক বেঁধে যাওয়া বা ভিড় জমানো। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই ভিড়ের একটি বড় অংশ, মানে ওইদিকে এত যে দোকান, প্রচুর সংখ্যক মানুষ সেখানে আসতো, যত ভিড় ছিল, ভিড়ের বেশিরভাগ লোকজন ওই যে যেরকম করে ডাকছে রাজাস ডেলিকেসি, দিল্লিকা লাড্ডু, যেরকম আমরা বলি, যে খাবে সেও বসতে হবে, যে খাবে না সেও বসতে হবে, जो खाएगा वो भी फंसतेगा, जो नहीं खाएगा वो भी फंसतेगा। ঠিক তো? তাহলে এই যে আকর্ষণীয় আকর্ষণীয় যে নাম দিয়ে ডাকছে, এই বাকি লোকগুলো যারা অন্যান্য জিনিসপত্র কিনতেছে, তারা সবাই আগে যাচ্ছে দেখি জিনিসটা কি বটে, খায় না খায়, দেখি বলছিস। তাহলে এই যে ভিড়টার একটা বড় অংশ কি করতো তারা? এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই ভিড়ের একটি বড় অংশ ডেলি মানে ঘোরাফেরা করতো, থমকে দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে থাকতো বিফোর দা অ্যাস্ট্রোলজার টু, জ্যোতিষীদের সামনে কিন্তু ভিড় জমাতো। দেখি এগুলো কি বলে, সে আঁকি বুকি কাটা আছে, এই লোকটাও দর্শনটা, মাথায় একটা পাগড়ি, কপালে সিঁদুর, ছাই লেপা, তাই তো, তীক্ষ্ণ দৃষ্টি। তাহলে তারা ওই যারা বাদাম কিনতে আসতো, বা সস্তা দরে জামা কাপড় কিনতে আসতো, বা চোরাই লোহা লক্করে মালপত্র কিনতে আসতো, তার সেই বেশিরভাগ ভিড়ের বেশিরভাগ অংশ কিন্তু এই জ্যোতিষীদের সামনে কিন্তু ভিড় জমাতো। তাহলে অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস, এই জ্যোতিষীটা লেনদেন করতেন, ব্যবসা করতেন, তার ব্যবসাটা, বিজনেস মানে কি ব্যবসা, বাই দ্য লাইট, তাই মানে কি আলো, কিসের আলো? অফ এ ফ্লেয়ার, মানে অগ্নিশিখা বা আগুন, হুইচ ক্র্যাকল, যে আগুনটা চড় চড় করতো বা পটপট ইত্যাদি আওয়াজ করতো বা শব্দ করতো, এন্ড স্মোক আপ, এবং ধোঁয়া ছাড়তো, এবং দা গ্রাউন্ড নট হিট নিয়ার বাই, পাশে থাকা যে বাদামওয়ালা, সে বাদামওয়ালার যে বাদামগুলো জমা করে থাকে, সেখান থেকে একটা ওই যে জমা করে যে বাদাম, সেখানে একটা আলো বা লম্ফটা দিয়ে কিছু দেওয়া থাকতো। সেই আলোটা কি, তার যে আলো, তার যে ধোঁয়া, সেই আলোতে হচ্ছে গিয়ে কি এই জ্যোতিষীটা দোকানটা আলোকিত করতো, বা সেই আলোতেই সে ব্যবসাটা করতো। এরপর দেখ, হাফ দ্য enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. Half the enchantment মানে হাফ মানে অর্ধেক, enchantment মানে জাদুময়তা, সম্মোহিত অবস্থা,
আলো আধারী অবস্থা। ওই যে এর নিজের দোকানে আলো নেই, পাশের দোকানটা আলো, তাই তো? দুটো দোকানে আলো থাকলে বেশি আলোয় আলোকিত হয়ে যেত। তাহলে কারো দোকানে আলো আছে, কারো দোকানে আলো নেই, এটা কি খানিকটা আলো খানিকটা আধার। এই যে আলো আধারী অবস্থা, এরকম আলো আধারী অবস্থাগুলো কি না মায়াময় অবস্থা বলা হয়, সম্মোহিত অবস্থা। হাফ দ্য এনচেন্টমেন্ট অফ দ্য প্লেস, ওই জায়গাটা যে এই যে আলো আধারী অবস্থা, এই যে সম্মোহিত অবস্থা, অর্ধেক জাদুময়তা অবস্থা, কিসের কারণে? ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই কারণে যে ইট ডিড নট হ্যাভ, এর ছিল না, ওই জায়গাটা ছিল না দ্য বেনিফিট মানে সুযোগ সুবিধা অফ মিউনিসিপ্যাল লাইটিং, মিউনিসিপ্যালিটি থেকে যে আলোর যে ব্যবস্থা, সেই মিউনিসিপ্যালিটি বা পৌরসভার যে আলোর ব্যবস্থা, সেই আলোর ব্যবস্থা কিন্তু ছিল না। এখন দেখবি গ্রামে গ্রামে, শহরে শহরে কি রাস্তায় লাইট দেওয়া হচ্ছে, পথবাতি, তাই তো? যাতে করে নিরাপদ যারা ওই পথে ঘাটে যারা যাতায়াত করে, পথচলতি তাদের কোনো সমস্যা না হয়, তাই তো? গ্রামে গঞ্জে দেখবি সোলার লাইট দেওয়া আছে, আর পৌরসভা হলে তো কোনো কথাই নেই। তাহলে বলছি এই জায়গাটা আলো আধারে ছিল কি জন্য? এই জায়গাটা অর্ধেকটা সম্মোহিত অবস্থা ছিল কি জন্য? এই জায়গাটা মায়াময় ছিল কি জন্য? না পৌরসভা থেকে পর্যাপ্ত লাইটের এখানে ব্যবস্থা ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ, তাহলে এই জায়গাটা আলোকিত হতো কিসের কারণে? দ্য প্লেস ওয়াজ লিট আপ, এই জায়গাটা আলোকিত হতো। এটা কি, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস, বুঝেছিস? এটা হচ্ছে কি ওয়াজ লিট আপ বাই, পরে বাই দেওয়া আছে। তাহলে দ্য প্লেস ওয়াজ লিট আপ, এই জায়গাটা আলোকিত হতো বাই সব লাইটস, বিভিন্ন যে দোকানের যে লাইট, বিভিন্ন দোকানদাররা তাদের যে দোকানে যে লাইট জ্বেলে রাখতো, সেই দোকানের আলোতে কিন্তু এই জায়গাটা আলোকিত হতো। ওয়ান অর টু হ্যাঁ, একজন কিংবা দুজন দোকানদারের ছিল হিসিং গ্যাস লাইট। হিসিং মানে কি? হিসিং মানে হিস হিস আওয়াজ করা এমন গ্যাসের আলো, বুঝতে পারছিস? আমরা যখন ছোট ছিলাম তখন হ্যাচাক লাইট বলে একটা লাইট থাকতো, বুঝলি তো? কেরোসিন দিলে জ্বলতো, আর একটা সেই ছোট্ট একটা নরম কাপড়ের অংশ দিয়ে মেন্টেল করা থাকতো, এরকম করে পাম্প দিয়ে আসে, এমন এই ঝড়ের মতো আওয়াজ হতো। আর তার চারদিকে অভ্রর একটা তো ইয়ে দেওয়া থাকতো, কভার দেওয়া থাকতো। আর ওই লাইটেতেই বিয়ে বাড়ি হতো, ওই লাইটেই শান্ত বাড়ি হতো, ওই লাইটেই ঠাকুর পুজো হতো। সমস্ত গ্রামে একটা কি দুটো গ্রাম ষোলনা থেকে ওইরকম লাইট কিনে রাখতো, বুঝলি? কিংবা যারা বাড়ির অবস্থা খুব ভালো, তারা একটা করে হ্যাচাক লাইট রাখতো। গরিব মানুষ থেকে শুরু করে গোটা গ্রামের লোকেরা ওই তার কাছ থেকে কিনে নিয়ে আসতো, আর ওই একটা করে মেন্টাল কিনে দিলেই তোর মোটামুটি কেরোসিন তেল করতো, আর ওই পাম্প দিয়ে দিয়ে চালাতো। আর বিরাট আওয়াজ এখানে যদি জ্বলতো, তো লাইটটাও কিন্তু প্রচুর লাইট দিত, এবং দূর থেকে শুনতে পাচ্ছে যে ওদের বাড়িতে হ্যাচাক লাইট জ্বলছে কিংবা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। সেখানে এটাই বলছে যে একটা কি দুটো দোকানদারের ছিল, কি ছিল না হিসিং গ্যাস লাইটস, মানে কি, মানে আওয়াজ করা গ্যাসের আলো। সাম হ্যাড, কারো কারো ছিল, মানে কোনো কোনো দোকানদারের ছিল কি নেকেড প্লেয়ার্স। নেকেড মানে কি? অনাবৃত, মানে আবৃত নয়, ঢাকা দেওয়া নয়, খোলা। কি প্লেয়ার্স? প্লেয়ার মানে কি মশাল বা আগুন বা লণ্ঠনের মতো অগ্নিশিখা। তাহলে কোনো কোনো দোকানদারের ছিল গিয়ে কি খোলা আলো, খোলা লণ্ঠনের মতো আগুনের শিখা। স্টাক অন পোলস, যেগুলি পোলের মধ্যে, বা পোল মানে কি স্তম্ভ, ইলেকট্রিক পোল আমরা বলি না, সেরকম স্তম্ভ বা বড় বড় যে কি বলবো ওই খুঁটি আর কি। স্টাক অন, যেগুলি আটখানা থাকতো পোলস, দণ্ডের সঙ্গে বা পোলগুলির সঙ্গে। সাম ওয়ার লিট আপ, কিছু কিছু দোকান তারা আলোকিত হতো বাই ওল্ড সাইকেল ল্যাম্প, পুরনো সাইকেলের যে বাতি, সেই পুরনো সাইকেলের বাতি দিয়ে। অ্যান্ড ওয়ান অর টু, এবং একটা দুটো দোকানে লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, ঠিক যেমন এই জ্যোতিষীটা কি ম্যানেজ, তারা কাজ চালাতো, তারা কার্য নির্বাহ করতো উইদাউট লাইটস, তারা কোনো আলো ছাড়াই তাদের কাজটাকে চালিয়ে নিত অফ দেয়ার ওন, তাদের নিজেদের কাজটাকে। কিরকম হলো? বলে এই জায়গাটাতে পৌরসভার পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না, তাহলে আলোকিত হতো কি কারণে, কি করে? না যে দোকানদার গুলো বসতো তাদের দোকানের আলোতেই জায়গাটা মোটামুটি আলোকিত হতো। এই দোকানদার গুলোতে কিসে কিসের আলো থাকতো? এখানে বলছে না হিস হিস আওয়াজ করা গ্যাসের আলো। কোন কোন দোকানে কি থাকতো না খোলা লম্ফ বা খোলা মশাল জাতীয় আলো, যেগুলি পোলের সঙ্গে আটকানো থাকতো, তাই তো? আবার কি বলছে না সাইকেলের লম্ফ। দিস সুটেড, এই রকমের একটা পরিবেশ কি মানিয়ে নিয়েছিল দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, মানে এই রকমের পরিবেশটাই এই জ্যোতিষীর জন্য ভীষণ প্রয়োজন। কেন? ওই যারা জাদু খেলা দেখায় তাদের জন্য দেখবি সবসময় একটা পিছনে মাইক সেট থাকে, মাইক বাজে, তাই তো? আর মুখেও ভদ্রলোক অনবরত কথা বলে, কারণটা কি?
মুখে কথা বললে, মাইকের আওয়াজ হলে, গান বাজলে তোদের যারা দর্শক আমরা থাকি তাদের মনটা ওই চারদিকে কি ছড়িয়ে পড়ে। তারপরে উনি হাতে কি কায়দা করছেন না করছেন সেদিকে আমাদের মনটা অতটা কিন্তু থাকে না। তারপরে ওর হাতের কাজটা কিন্তু করতে সুবিধা হয়, এবং যে ওটা কিন্তু সব সায়েন্স, সে বিজ্ঞানের কাজগুলো দেখাতে তার সুবিধা হয়। ঠিক তেমনি এইরকম একটা আলো আধারী পরিবেশে, এইরকম একটি বিভ্রান্তিকর পরিবেশে যেখানে মানুষের ছায়া পড়ছে, যেখানে আলোর যে আড়াআড়ি এবং লম্বালম্বি ছায়াগুলো পড়ছে, সেই রকম একটি বিভ্রান্তকর পরিবেশ এই জ্যোতিষীদের জন্য কি উপযুক্ত ছিল। ফর দ্য সিম্পল রিজন, এর একটাই মাত্র কারণ ছিল, দ্যাট যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড, তার ছিল না সামান্যতম ইচ্ছা, হি হ্যাড নট, তার ছিল না লিস্ট ইন্টেন্ডেড, সামান্যতম ইচ্ছা, টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী হওয়ার, মানে জ্যোতিষী হওয়ার কোনো ইচ্ছে তার ছিল না। when he began life, যখন তিনি জীবনটা শুরু করেছিলেন। আমাদের প্রতিটি মানুষের একটা গোল থাকে, একটা এম থাকে, ভবিষ্যতে আমি বড় হয়ে কি হতে চাই, ডাক্তার হতে চাই। এখন সবাই ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে চায়। আবার আরেকটা ওই আমাদের ঈশ্বর বিজ্ঞানী কেউ কেউ হতে চাইছে, আবার আমাদের কি বলে নাসার বিজ্ঞানী, তাই তো, বড় বড় ইঞ্জিনিয়ার সব হতে চাইছে, কিন্তু মাস্টার আপনার কেউ হতে চায় না, ঠিক না। বিশেষ করে জ্যোতিষী হওয়ার কোনো উদ্দেশ্য এটা ছিল না। তাহলে কি করে এই লাইনে কি এলো, কি করে, নো হোপ নো চান্স, যদি হয় বাই চান্স, কোনো আশাও থাকে নাই আর চান্সও থাকে না, বাই চান্স হয়ে গেছে নাকি জ্যোতিষীটা। এটা দেখ জ্যোতিষীটা হলো কি কারণে, দেখ পরে পরে আমরা পাবো সব। And he knew no more of what was going to happen, and he knew no more, তিনি জানতেন না খুব বেশি, of what was going to happen, কি জিনিসটা ঘটতে চলেছে, to others, অন্যান্য মানুষদের সঙ্গে, then he knew, আবার তিনি এটাও জানতেন না what was going to happen, কোন জিনিসটা ঘটতে চলেছে, to himself, তার সঙ্গে, নেক্সট মিনিট, পরের মিনিটে বা পরের সেকেন্ডে। He was as much a stranger, তিনি ছিলেন এতটাই অনভিজ্ঞ, to the stars, স্টার মানে কি, নক্ষত্র। জ্যোতিষী যারা, তারা নাকি নক্ষত্র গণনা করে বলতে পারে, তার তুমি কখন জন্মগ্রহণ করছো, অমুক সময়, আচ্ছা তাহলে এবার সে ক্যালকুলেশন করে বললো ওই সময় হয়তো রোহিণী নক্ষত্র ছিল কিংবা পুষ্য নক্ষত্র ছিল, এবারে তাহলে ক্যালকুলেশন করে গণনা করে বললো তাহলে ওই সময় তোমার শনি 7:30 চলবে, এই সময় যাবে। এই যে ভুজুং ভাজুং যে গণনা, তাহলে আকাশের নক্ষত্রের অবস্থান, তাহলে এই ব্যাটা এর তো সামান্যতম ইচ্ছেও থাকে না জ্যোতিষী হওয়া। তো যদি বিজ্ঞানী হওয়ার ইচ্ছে থাকে তুই সেরকম পড়াশোনা করবি, ডাক্তার হওয়ার ইচ্ছে থাকলে নিট দিবি, ঠিক কিনা। আর এর তো জ্যোতিষী হওয়ার কোনো ইচ্ছে থাকে না। যারা জ্যোতিষী হয় তাদেরকে গ্রহ নক্ষত্র এই সমস্ত নিয়ে স্টাডি করতে হয়, হাতের রেখাটাকা নিয়ে পড়াশোনা করতে হয়, কোন গ্রহের অবস্থান কোথায়, এগুলো নিয়ে পড়াশোনা করতে হয়। এর কোনো ধারণাই ছিল না, সে ছিল সম্পূর্ণ অনভিজ্ঞ আকাশের নক্ষত্র গ্রহদের অবস্থান সম্পর্কে। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, গ্রহ নক্ষত্রদের সম্বন্ধে যেমন তিনি অনভিজ্ঞ ছিলেন, অ্যাজ ওয়ার হি ইনোসেন্ট কাস্টমার, ঠিক তেমনি তার ওই যে মানে ইনোসেন্ট মানে নিষ্পাপ, কাস্টমার মানে খদ্দের বা মক্কেল, তার কাছে যে খদ্দের বা মক্কেল গুলো আসতো তাদের সম্বন্ধেও তিনি ছিলেন অনভিজ্ঞ, মানে এদের সম্বন্ধে তিনি কিছু জানতেন নাই। আর হাত দেখা আর ওই নক্ষত্রদের অবস্থান সম্বন্ধে আরো অনভিজ্ঞ, কিছুই জানতেন না। ইয়ে তার সত্ত্বেও হি সেড থিংস, তিনি জিনিসগুলোকে বলতেন, হুইচ প্লিজড, যে তার মুখে বলা কথাগুলো, তিনি কিছু না জানলেও, গ্রহ নক্ষত্র সম্বন্ধে হাত দেখা সম্বন্ধে কিছু অভিজ্ঞতা না থাকলেও তিনি যে কথাগুলো বলতেন, yet he said things, তবুও তিনি যে জিনিসগুলো বলতেন, which pleased, যেগুলো সন্তুষ্ট করত, and astonished everyone, এবং প্রত্যেকটি মানুষকে অবাক করে দিত। এমন কিছু কিছু কমন কথা আছে যে কথাগুলো বললে প্রতিটি মানুষের মনে দাগ কাটার মতো। আপনি খুব ভালো মানুষ, আপনার চারিদিকে শত্রু প্রচুর, এখন আমি বা আমরা ভালো হই বা বদমাইশ হই বা বজ্জাত হই, যাই হোক না কেন, আমি ভালো, এটা শুনতে কিন্তু আমার ভালো লাগবে, ঠিক না, ভুলবল। তাহলে এইরকম কিছু কমন কথা। আপনার ঘরে প্রচুর টাকা আসে কিন্তু টাকা ঘরে থাকে না একদম, আমরা প্রচুর শত্রু। আর ওই টাকা রোজগার করে কি জন্য, টাকা তো খরচ হয় কিন্তু রোজগার করা। প্রতিটি মানুষের বাড়িতে টাকা আসে কিন্তু সেগুলো খরচও হয়, ঠিক না। আপনার বাড়িতে প্রচুর টাকা রোজগার হয় কিন্তু খরচ হয়ে যায়, টাকা রাখতে পারেন না। এগুলো হচ্ছে কমন কথা। এরকম কথাগুলো বলে যে কোনো মানুষের মনটাকে জয় করা যায়। তাই বলছি, ইনি নক্ষত্র সম্বন্ধে কিছু না জানলেও, হাত দেখা সম্বন্ধে কিছু না জানলেও, মানুষ সম্বন্ধে কিছু না জানলেও এমন কিছু কথা বলতেন যে কথাগুলোকে তাদের মনগুলোকে কি সন্তুষ্ট করতো এবং তারা কি খুব খুশি হতেন, তারা অবাক হয়ে যেতেন। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি। এটা কি কারণে বলতে পারতেন? এটা হচ্ছে গিয়ে কি না, দীর্ঘদিনের চর্চা। স্টাডি মানে কি চর্চা, প্র্যাকটিস। প্র্যাকটিস মানে অনুশীলন, এন্ড সিউ গ্রেস ওয়ার্ক, এবং সুচতুর অনুমান।
সুড বা সিউড মানে কি সুচতুর, চালাকি। আর গেজ ওয়াক মানে গেজ মানে কি অনুমান করা, আইডিয়া করা। যে কিছু কিছু মানুষের কিছু কমন সমস্যা থাকে, ওই যে বললাম টাকা রোজগার হয় কিন্তু টাকা ঘরে থাকে না, স্বাভাবিক ঘটনা, রোজগার হলে তো সেটা খরচ করতে হবে, ঠিক কিনা? আর আমি ভালো, তুমি খুব ভালো লোক, তোমার চারদিকে শত্রু গাদা, এইরকম কথাগুলো বলে প্রতিটি মানুষই বিশ্বাস করবে আপনি ঠিক বলেছেন, আমার চারদিকে শত্রু আছে বলে। এই যে কমন কথাগুলো, তাহলে এইগুলো তিনি বলতেন কিভাবে না, তার যে দীর্ঘদিনের চর্চা, তার অনুশীলন এবং চতুর বা চালাকি অনুমান করে তিনি এগুলো বলতে পারতেন। অল দ্য সেম, এই একই রকম ভাবে, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার, এই তিনি তিনি যাই হোক তিনি এইগুলো বলতেন, তো মানুষের হয়তো কাজে লাগতো বা মানুষগুলো আসতো, তাহলে এটাই তার সৎ পথে। তিনি নিজের লোকটা ভণ্ড লোক, কিন্তু তিনি কিছু না কিছু বলতেন, কিছু তাবিজ খবর যা হোক কিছু একটা দিতেন, তাতে হয়তো কারো না কারো কাজ হতো, তাহলে এটা তো সৎ পথে রোজগার, দেখি বলছি। তাহলে যিনি বলছে অ্যাট দ্য সেম, একই রকম ভাবে, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অনেস্ট ম্যানস লেবার, এই সৎ পথে পরিশ্রম করে, as any other, and he deserved, তিনি অর্জন করতেন, ডিজার্ভ মানে অর্জন করা, the wages, wages মানে কি পারিশ্রমিক, টাকা অর্জন করতেন। he carried home, এবং সেই অর্জন করা টাকা তিনি কোথায় নিয়ে যেতেন, বাড়িতে নিয়ে যেতেন, at the end of a day, দিনের শেষে। তাহলে এরকম করে হাত দেখে লোকের ভাগ্য গণনা করে তিনি যে টাকাটা রোজগার করতেন, এটা সৎ পথেই তার রোজগার। লোকটা ভণ্ড হোক সেটা ব্যাপার নয়, কিন্তু তিনি তো কিছু বলতেন, তাতে কিছু পরিশ্রম করতেন, কিছু দিতেন, হয়তো তাতে হয়তো লোকের কিছু কাজ হতো। হ্যাঁ, তাহলে এই যে সৎ পথে রোজগার করে তিনি কিছু পারিশ্রমিক পেতেন, সেটা তিনি দিনের শেষে কোথায় নিয়ে যেতেন, বাড়িতে নিয়ে যেতেন। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, তিনি তার গ্রাম ছেড়ে এসেছিলেন। হি হ্যাড লেফট, তিনি ত্যাগ করেছিলেন, হিজ ভিলেজ তার গ্রাম, উইদাউট এনি প্রিভিয়াস থট, কোন প্রকারের আগের চিন্তা ভাবনা ছাড়াই, অর প্ল্যান অথবা পূর্ব পরিকল্পনা ছাড়াই। বুঝেছিস তো, তিনি গ্রাম ছেড়ে এখানে এসেছেন, কি কোনো প্ল্যান ছিল কি না, কোনো প্রকারের তার পূর্ব পরিকল্পনা ছিল না, কোনো প্ল্যান ছিল না, কোনো আইডিয়া ছিল না, কোনো ধারণা ছিল না, হঠাৎ করে। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি তিনি সেখানে চালিয়ে যেতেন, এখানে দেয়ার বলতে কি তার গ্রামের বাড়িতে, তিনি যে গ্রামের বাড়িতে ছিলেন সেই গ্রাম ছেড়ে এখানে আসার কোনো পরিকল্পনা বা কোনো প্ল্যান তার ছিল না। যদি ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি তিনি গ্রামেতেই থাকতেন, হি উড হ্যাভ ক্যারিড অন, এবং সেখানেই তার চালিয়ে যেতেন, অন দ্য ওয়ার্ক, তার কাজ, অফ হিজ ফোর ফাদার্স। ফোর ফাদার্স মানে হচ্ছে গিয়ে কি পূর্বপুরুষ, অ্যানসেস্টর। ফোর ফাদার মানে হচ্ছে কি অ্যানসেস্টর, নাকি পূর্বপুরুষ। বলছেন তিনি যদি গ্রাম ছেড়ে না আসতেন, তিনি যদি গ্রামেতেই থাকতেন, তাহলে তাকে কি করতে হতো, তাকে চালিয়ে যেতে হতো। তার পূর্বপুরুষদের, তার বাবা ঠাকুরদা, তার বাবা তাদের যে পেশা, ঠিক কিনা, চাকরি বাকরি না পেলে, বা যদি তুই ব্যবসা বাণিজ্য না করিস, তাহলে তোর বাবার যেটা পেশা, যিনি তাঁতি তাদের তাঁত বোনা পেশা, যিনি খামার তাদের লোহার জিনিসপত্র তৈরি করে পেশা, যে চাষি তার পেশা কি চাষবাস করা, তাকে চালিয়ে যেতে হতো। তার পূর্বপুরুষদের পেশা কি, নেমলি প্রধানত কি পেশা, এই ভদ্রলোকের পূর্বপুরুষদের পেশাটি ছিল টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ দেওয়া, মানে এদের পেশা ছিল কি কৃষি কাজ করা। লিভিং, এবং তাকে বেঁচে থাকতে হতো, ম্যারিং অ্যান্ড রাইপেনিং ইন ইজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। তাহলে কি তাকে তার পূর্বপুরুষদের পেশা, জমিতে চাষ দিতে হতো, চাষাবাদ করতে হতো, লিভিং এভাবেই তাকে বেঁচে থাকতে হতো। তারপর কি ম্যারিং, বিয়ে থাক করতে হতো, তারপর তো ছেলেপুলে হবে, যেরকম গতানুগতিক জীবন আর কি। তারপর থেকে বিয়ে থাক করতে হতো। অ্যান্ড রাইপেনিং, রাইপেনিং মানে পেকে যাওয়া, পেকে যাওয়া মানে বুড়ো হয়ে যাওয়া, মানে জমিতে চাষ দেওয়া, বেঁচে থাকা, খাও দাও, চাষবাস করো, বিয়ে থাক করে ছেলেপুলে হোক, আর কি আস্তে আস্তে বুড়ো হয়ে যাওয়া। রাইট, রাইট মানে কি পাকা, মানে বয়স বেড়ে যাওয়া আর কি। রাইপেনিং ইন ইজ কর্নফিল্ড, তার ওই শস্য ক্ষেত্রে চাষ করতে করতে তাকে একসময় বুড়ো হয়ে যেতে হতো। এবং অ্যানসেস্ট্রাল হোম, তার যে অ্যানসেস্ট্রাল মানে কি পৈতৃক, তার যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িতে তাকে এভাবেই চাষবাস করে তার জীবনটা হয়তো শেষ হয়ে যেত। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা তো আর হলো না, কিন্তু তার পৈতৃক বাড়িতে চাষাবাদ করার এই কাজটা হলো না। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল। হি হ্যাড টু লিভ, তাকে ত্যাগ করতে হয়েছিল, হোম বাড়ি, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না জানিয়ে,
কাউকে না জানিয়ে, কাউকে না বলে, কোনো প্রকার তথ্য ছাড়াই তিনি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। অ্যান্ড হি কুড নট রেস্ট, তিনি বিশ্রাম নেননি টিল, কতক্ষণ পর্যন্ত বিশ্রাম নেননি? যতক্ষণ না পর্যন্ত হি লেফট ইট, তার গ্রামের বাড়িটাকে বা তার গ্রামটাকে ছেড়ে এসেছেন, বিহাইন্ড, পিছনে, এ কাপল অফ 100 মাইলস, লাইনটা আন্ডারলাইন কর, এ কাপল অফ 100 মাইলস, কাপল মানে কি এক জোড়া, 100 মানে কি 100, মাইল মানে একটা রাস্তার দূরত্বের একটা একক, মাইল কিলোমিটার। তাহলে এক জোড়া 100 মাইল সমান কত হচ্ছে? এক জোড়া সমান কত? দুটি। তাহলে 100কে যদি 2 দিয়ে গুণ করে যায় কত হচ্ছে? 200 মাইল। তাহলে তিনি গ্রাম ছেড়ে টানা চলতে শুরু করেছিলেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তার গ্রাম বা তার বাড়িটা ছেড়ে তিনি 200 মাইল পর তিনি এগিয়ে আসছেন। সে 200 মাইল পর যতক্ষণ না পর্যন্ত তিনি এগিয়ে আসছেন ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু থামেননি। টু এ ভিলেজার, একজন গ্রামবাসীর কাছে, ইট ইজ এ গ্রেট ডিল, এটা একটা বিরাট বড় ব্যাপার, এটা একটা বিরাট ব্যাপার। অ্যাজ ইফ, ঠিক যেন, অ্যান ওশেন ফ্লোর বিটুইন, একটা সমুদ্র, একটা সাগর মাঝখানে বয়ে চলেছে। তার মানে কি, সে যে কাজ করেই ঘর ছাড়ুক, সেটা আমাদের কাছে এখনো ক্লিয়ার নয়, সেটা পরে পরে বুঝতে পারবো। যখন তিনি ঘর ছাড়তে বাধ্য হলেন কাউকে না জানিয়ে, তিনি যখন হেঁটে হেঁটে গ্রাম ছেড়ে আসছেন, তখন কি একদম তিনি কোথাও বিশ্রাম নেননি, থামেননি। কতক্ষণ পর্যন্ত থামেননি? যতক্ষণ না পর্যন্ত তিনি 200 মাইল পথ অতিক্রম করছেন ততক্ষণ পর্যন্ত তিনি থামেননি। একটা গ্রামের মানুষের কাছে 200 মাইল পথ পেরিয়ে যাওয়া মানে কি, মাঝখানে যেন একটা বিরাট সাগর বা বিরাট একটা সমুদ্র, মানে বিরাট একটা ডিস্টেন্স।